কবি আলোক সরকারের কবিতা আমরা পড়ে আসছি বেশ কিছুদিন ধরে। আজকে আমরা আপাতত আলোক সরকারের কয়েকটি কবিতা পড়ার মধ্য দিয়ে কবি আলোক সরকারের কবিতা পাঠের এই পর্ব সমাপ্ত করব আপাতত। অমূল সম্ভব রাত্রি, এটি একটি আলোক সরকারের কাব্যগ্রন্থ। অমূল সম্ভব রাত্রি কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন ভূমেন্দ্র গুহ রায়কে, বন্ধু বরেশু ভূমেন্দ্র গুহ রায়। এখান থেকে আমরা পরপর দুটি তিনটি কবিতা পড়ব। প্রথম কবির নাম অরুণ বরুণ কিরণে। তাপস তরুণ অরুণ বরুণ কিরণে মেঘ পার হয়ে এলো আমারই আঙিনায়। আসবার কথা ছিল, আমার কোনো বিস্ময় নয়, আমি কেবল বলি তুমি এবার চলো, আমার অনেক কাজ, যাব মাঠের শেষে, ঘরে থাকি বা না থাকি তুমি আমার আঙিনায়, এরকমই তো কথা ছিল। মাঠ শেষ হবার আগে ব্যাপারটার মানে কি, যখনই মনে ভাবলুম অমনি ভীষণ কৌতুক। আমার ছিল শ্রম, আমার ছিল একাগ্রতা, এক ধরনের নিশি জাগরণ। যে কোনো শ্রমই সমর্পিত জাগরণ, কেবল একটি বর্ণ, একটি বর্ণের উদ্ভাসন। একটি বর্ণের ভিতর ছিল আমার অমানিসা, আমার শারদরাত্রি, আমার রৌদ্র করজ্জ্বল দিবস, আলুলায়িত ধানক্ষেত, বৈশাখের অশোক মঞ্জরি। মানে খুঁজতে গেলেই ফেনিয়ে উঠবে কৌতুক। শ্রমটাই তো আসল কথা, কাজ থাকে হাজার রকম, সবগুলোই তো শ্রম নয়। তাপস তরুণ অরুণ বরুণ কিরণে মেঘ পার হয়ে এলো আমারই আঙিনায়। মাঠ পার হতে হতে আমি কেবল ভাবি অরুণ বরুণ কিরণ, তাপস তরুণ মেঘ পার হয়ে এলো, মেঘ পার হয়ে এলো আমারই আঙিনায়। তাপস তরুণ, মাঠ পার হতে হতে আমি কেবল ভাবি অরুণ বরুণ কিরণে। পরের কবিতার নাম জলপরী। জলপরীর শুয়ে থাকা সাগর বেলার রৌদ্রে, এরকম স্বাভাবিক যেন স্বাধীনতার স্বচ্ছতা। দিগন্তলীন সংবাদ আসে পূব দিক থেকে, প্রভাত বেলার ঋজুতা, অবিসংবাদিত উজ্জীবন। ছিল যা তোমার ঘরে নাম, দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি, তারই প্রতিবিম্ব দেখো। অর্জিত উপাচার নয়, সাফল্য কোথাও নয়, শুধু এই জলপরী যেন ক্রম বিকশিত। আধারিম অতলান্ত হীরা, তাকে আলো দিয়েছিল প্রবাল দ্বীপের শস্য, যা কিছু অপরিজ্ঞাত, অপ্রতিম অস্পর্শ নির্মাণ, তাই তো তোমার ঘরের নাম। মৃত্তিকা ছিল না কোথাও লবণাক্ত পরিশ্রম, সচেতন বর্ণের সমাহার, অচেতনও নয়, সবই তো স্মৃতির চতুরালি। শুধু ছিল নাম, ছিল দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি। আজ জলপরী শুয়ে আছে আদিগন্ত উন্মিলন, দীর্ঘ অবাস্তব। অবাস্তবই তো শুধু স্বাধীনতা, অপরিকল্পিত উন্মিলন। যা কিছু বাস্তব তাই রীতি নিয়ন্ত্রিত। শুয়ে আছে জলপরী, শুয়ে আছে তোমার ঘরের সম্পূর্ণতা, অন্তর্লীন জাগরণ, অলৌকিক ভাবময় প্রতিভাস। আপাতভাবে শুনলে মনে হয় যেন যে কতগুলি বিশেষণ পরস্পর সম্পর্কহীনভাবে একই পংক্তির মধ্যে পরস্পরে দাঁড়িয়ে আছে। একই পংক্তির মধ্যে থাকলেও তাদের মধ্যে কোথাও যেন বিচ্ছিন্নতা রয়েছে বলে প্রথম পাঠে পাঠকের মনে হবে। কিন্তু পাঠক যদি পাঠকে একটু ধীর করেন, একটু আত্মস্থ করেন, একটু আত্মমগ্ন করেন, নিজেকে শুধুমাত্র শোনান, তাহলেই
ওই পরস্পর শব্দগুলির মধ্যে, বিশেষ্য বিশেষণ সর্বনামগুলির মধ্যে একটা সম্পর্ক, যে সম্পর্কটি অনুচ্চারিত সম্পর্ক, যে সম্পর্কটি পাঠককে স্বাধীনতা দেয় নির্ণয় করে নেবার, সেই সম্পর্কটি ধরা পড়ে। পরের কবিতাটির নাম লাল সুতো বোনা ফুল। আমাদের প্রাতরাশ সে আজ অনেক দিনের কথা। টেবিল চাকার পরে ফুল ছিল, আর কিছু মনে নেই। টেবিল ঢাকার পরে, এখানে পোকায় কাটা আছে বলে টেবিল চাকা মনে হচ্ছে, টেবিল চাকা তো হতে পারে না। টেবিল ঢাকার পরে মানে টেবিলের যে ঢাকনি, টেবিল ঢাকার পরে ফুল ছিল, আর কিছু মনে নেই। আমাদের প্রাতরাশ সে আজ অনেক দিনের কথা। টেবিল ঢাকার পরে ফুল ছিল, আর কিছু মনে নেই। তুমি কি রেখেছো মনে অন্য কিছু? ভোজ্যের তালিকা, সংলাপের বাস্তবধর্মিতা। স্মৃতির বিভ্রমে বস্তু বাস্তবতা চ্যুত। আমি বড় ভয় পাই। আমি বারবার ভাবি, লাল সুতো বোনা ফুল, টেবিল ঢাকার পরে লাল সুতো বোনা ফুল, মাঝে মাঝে কালো সুতো ছিল। আমি বাস্তবতাবাদী, ভাবি লাল ফুল ছিল, টেবিল ঢাকার পরে মাঝে মাঝে কালো সুতো ছিল। আমি বড় ভয় পাই আমাদের সেদিনের কথা। কিভাবে রেখেছো মনে? তোমার মুখের দিকে কখনো তুলি না চোখ, শুধু ভাবি লাল সুতো বোনা ফুল, নির্মিত জাগ্রত লাল ফুল। নির্মাণ নিয়ম একটি, এক একটি নিয়ম স্বতন্ত্র বিশেষ। নির্মাণ নিয়ম এক একটি নিয়ম স্বতন্ত্র বিশেষ। প্রতিটি নির্মাণই স্ফূর্ত অনন্যতা। টেবিলের লাল সুতো বোনা ফুল, স্ফূর্ত অনন্যতা। নেই স্মৃতির বিভ্রম, নেই কল্পনার সম্মোহরঞ্জন। নেই স্মৃতির বিক্রম, নেই স্মৃতির বিক্রম, নেই কল্পনার সম্মোহরঞ্জন। নেই স্মৃতির বিক্রম, নেই কল্পনার সম্মোহরঞ্জন। তুমি কি রেখেছো মনে অন্য কিছু? তুমি স্বেচ্ছাচারী, আমি বাস্তবতাবাদী, তোমার মুখের দিকে কখনো তুলি না চোখ। বলেছিলাম দু তিনটি কবিতা পড়ব, তিনটি কবিতা পড়া হয়ে গেছে, আর একটা কবিতা পড়ব, যেহেতু আজকেই আমরা আপাতত আলোক সরকারের কবিতা পাঠ থেকে কিছুদিন বিরত থাকব। কিছুদিন বিরতি দিয়ে আবার যদি আমি পড়ি, ওই একই পড়া বিষয়গুলো যদি আবার পড়ি, যতবার পড়ব এবং মাঝে বিরতি দেব, তাহলে আমি নতুনভাবে এগুলোকে বুঝবার, স্পর্শ করবার, শনাক্ত করবার, অনুধাবন করবার, সম্পর্কিত করবার সুযোগ পাবো বলে মনে হয়। এখনকার কবিতাটির নাম অর্থহীনতা। কালো চুলের নৌকো পার হলো দিগন্ত সীমা, সে আজ অনেক দিনের কথা। দায়িত্বজ্ঞানহীন কালো চুল, আর সেই সীমান্ত সীমা, দিগন্ত সীমা, আর সেই দিগন্ত সীমা। ছিল না কোথাও জলোচ্ছ্বাস, তরঙ্গের বাধ্যবাধকতার নির্বিকার প্রতিবিম্ব ধারণ। ছিল না তীর সন্নিকট বৃক্ষ, গ্রামবধূর অবগাহন, পথিকজনের পাদ প্রক্ষালন। কেবল সেই কালো চুল, অসম্পৃক্ত নিশ্চয়তা। দায়িত্বজ্ঞানহীন কালো চুল, অসংযোজিত নিশ্চয়তা, অপরিকল্পিত দ্রুততায় পার হলো দিগন্ত সীমা। কালো চুলের নৌকা, তমসালীন কালো চুল। সে আজ অনেক দিনের কথা। কোথাও ছিল না সম্ভাবনার প্রয়াস, অপরিজ্ঞাত দিগন্ত সীমা। অকম্পন বিস্তীর্ণতা দেখায় গ্রামের শেষ হেমন্তের সকালবেলা। সমস্ত জীবন আলুলায়িত, হেমন্ত সন্নিহিত নিস্তব্ধতা। অসংলগ্ন ঘরের ভিতর একটি বাতির একাগ্র, কেবল একটি বাতি, আর অসংলগ্ন ঘর অন্ধকার চিরে চিরে
অপরিকল্পিত দ্রুততায়, কেবল একটি বাতি, অর্থহীনতা। এই ছিল একটি বাতি, অর্থহীনতা। কালো চুলের নৌকো পার হলো দিগন্ত সীমা, সে আজ অনেক দিনের কথা। এই লাইনটি দিয়ে কবিতাটি শুরু হয়েছিল। কালো চুলের নৌকা পার হলো দিগন্ত সীমা, সে আজ অনেক দিনের কথা। দায়িত্ব জ্ঞানহীন কালো চুল, আর সেই দিগন্ত সীমা। ছিল না কোথাও জলোচ্ছ্বাস, তরঙ্গের বাধ্যবাধকতা, নির্বিকার প্রতিবিম্ব ধারণ। ছিল না তীর সন্নিকট বৃক্ষ, গ্রামবধূর অবগাহন, পথিকজনের পাদ প্রক্ষালন। কেবল সেই কালো চুল, অসম্পৃক্ত নিশ্চয়তা। দায়িত্ব জ্ঞানহীন কালো চুল, অসংযোজিত নিশ্চয়তা, অপরিকল্পিত দ্রুততায়। পার হলো দিগন্ত সীমা, কালো চুলের নৌকা, তমসালীন কালো চুল, সে আজ অনেক দিনের কথা। আপাতত আলোক সরকারের কবিতা পাঠ থেকে আমরা কিছুদিন দূরে থাকব। কাল থেকে আমরা এই সময়ের কিছু কবির কবিতা পাঠের মধ্যে আসবার চেষ্টা করব। আপাতত নমস্কার।